বাংলার সমাজে শিক্ষক এবং বাংলার সমাজে শিক্ষানীতি এক্স্যাক্টলি কীরকম ছিল। যে সমাজ বিদ্যাসাগর থেকে শুরু করে রাজা রামমোহন রায়ের জন্ম দেয়, যে বাংলার সমাজ যেখানে আধুনিক শিক্ষার পথিকৃৎ, যে বাংলার সমাজে প্রথম রেনেসাঁ ছিল, যে বাংলার সমাজের বৌদ্ধিকতা বা ইন্টেলেকচুয়ালিটি, র্যাশনালিজম সারা পৃথিবীকে একটা নিজের জায়গায় শিক্ষকদের সেই মর্যাদা এনে দিয়েছে, যে বাংলা সারা ভারতবর্ষে আজ নোবেল লরেটদের জন্ম দিয়েছে, সেই বাংলার সমাজে কিছু ক্ষেত্রে সমসাময়িক কালে কী ধরনের শিক্ষককে আমরা দেখতে পাই, কী ধরনের শিক্ষক বা শিক্ষার নীতিকে আমরা দেখতে পাই। আমরা যে মাঝে মধ্যেই বিভিন্ন কোচিং ইনস্টিটিউটের, মূলত আইনের যে কোচিং ইনস্টিটিউটগুলো রয়েছে, সেই কোচিং ইনস্টিটিউটগুলোকে নিয়ে আমরা সমালোচনা করি। অনেকেই বলেন যে কেন স্যার আপনারা সমালোচনাটা করেন। এক্স্যাক্টলি আমাদের সমাজের শিক্ষকদের কি করণীয়, আমাদের শিক্ষার নীতিটা কী, আমাদের ঐতিহ্যটা কী, আজকে যদি আমরা সেটা শেখাতে না পারি ছাত্রদের, সত্যি কি একটা আগামী সমাজ, একটা প্রোগ্রেসিভ সোসাইটিকে আমরা দেখতে পাবো? ফলে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি শুধুমাত্র একটা ল কোচিং ইনস্টিটিউট হিসাবে তা তো শুধু নয়, শিক্ষাক্ষেত্রে যে ভুল ভ্রান্তিগুলো বিভিন্ন ল কোচিং ইনস্টিটিউটগুলো করে, এমনকি অনেকেই করে, এবং সমাজে যে ভুল ভ্রান্তিগুলো হয়ে থাকে সেই বিষয়ে কিন্তু আমরা বিভিন্ন আলোচনা এবং সমালোচনাও করি, এবং আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে একটা সুস্থ সংস্কৃতি আমরা দেওয়ার চেষ্টা করি। পুরো যে আমরা সফল তা তো নয়, কেউ হতে পারে না সেটা। আজকের এই ভিডিওটার মধ্যে দিয়ে আমরা একটু সেই জায়গাটাকেও যেমন আলোকপাত করব, পাশাপাশি এই বিষয়টাকে আলোচনার মধ্যে রেখে একটু আমরা চেষ্টা করব যে এমন কিছু ইনফরমেশনস আপনাদের সামনে তুলে ধরতে, যেখানে দাঁড়িয়ে আপনাদের কাছে কিছুটা ক্ল্যারিফিকেশনস বা ক্লিয়ারিটি তৈরি হয় যে এক্স্যাক্টলি আপনারা যখন কোনো জায়গায় পড়তে যাবেন, সেটা কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, কারণ অনেকেই আমাকে ফোন করে জিজ্ঞাসা করেন যে স্যার ওই কলেজটা কীরকম, ওই ইউনিভার্সিটিটা কীরকম, বা ওই কোচিংয়ের আমরা পড়তে গেছিলাম, এই আমাদের সমস্যা হয়েছে। আসলে এই সমস্যাগুলোর পিছনে কোনো না কোনো কারণে হয়তো ছাত্ররাও কিছু হলেও দায়ী। তার কারণ আমাদের কাছে ক্ল্যারিফিকেশনস নেই বা ক্ল্যারিটি নেই যে এক্স্যাক্টলি আমি কার কাছে পড়তে যাচ্ছি। এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াবে। তার আগে একটু বলে দিই যে এই সেকেন্ড ফেজ কলকাতা ইউনিভার্সিটির ল ক্যাম্পাসিংটা হয়েছে, একটু সার্ভারের প্রবলেম ছিল। ওরা একটা নোটিফিকেশানস করেছিল যে দুদিন পর থেকে সেটা ক্লিয়ারিফাই মানে দেখা যাবে বা কাজটা করা যাবে, কিন্তু তার পরের দিন থেকেই সার্ভারটা ক্লিয়ার হয়ে যায় এবং সেখানটায় কাজটা শুরু হয়ে যায়, অর্থাৎ অ্যাডমিশন স্লিপ ডাউনলোড ইত্যাদি করা হয়ে যায়। ফলে এটা নিয়ে খুব একটা সমস্যা হবে না, এবং 29 তারিখ থেকে অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে। সেটা অনেকেই অ্যাডমিশন হয়েছে, অনেকে অ্যাডমিশন করতে গিয়ে সমস্যায় পড়েছে, আমাকে ফোন করেছে বা ইন্দ্রাণী ম্যাডামকে ফোন করেছে। আমরা যতটা পেরেছি আমাদের ইনস্টিটিউট থেকে আমাদের ক্লাসকে বাঁচিয়ে রেখে কিছুটা হেল্প করেওছি। এটা যে নয় যে করিনি তা নয়, বেশ কিছুটা হেল্প করেওছি, এবং আগামী দিনেও আমাদের সময়কে বাঁচিয়ে নিশ্চয়ই তোমাদের আমরা হেল্পটা করব। এছাড়া আরেকটা জিনিস একটু বলি যে বেশ কিছু জায়গা থেকে আমাকে বলছে যে স্যার আমি এই বইগুলো কিনে নিয়েছি, বুক লিস্ট দিয়ে দেওয়া হয়েছে। আমি প্রত্যেক স্টুডেন্টদের একটা জিনিসই বলছি যে এক্ষুনি কোনো বুক লিস্ট ওয়াইজ বই কেনার প্রয়োজন নেই, কারণ প্রতিটি বই খুব ভালো, কিন্তু প্রতিটি বইয়ের মধ্যে কোন বইটা এক্স্যাক্টলি তোমার দরকার সেটা যদি তুমি না বোঝো, তাহলে কিন্তু সত্যি বইটা কেনা তোমার কাছে অনর্থক হয়ে যাবে। অর্থাৎ কারো কাছে হয়তো ডিডি বাসুটা খুব ভালো, কারো কাছে জেন পান্ডেটা খুব ভালো, তো কারো কাছে জয়দেব সরকেল ভালো, তো কারো কাছে ভট্টাচার্য ভালো। তো এরকম অনেকগুলো ইস্যুস কাজ করছে যে আর ইংলিশ কমিউনিকেশনসটা কীরকম, তার স্টুডেন্ট হিসাবে তার ডেপথটা কতটা, সেই অনুযায়ী কিন্তু শিক্ষক এক একজন স্টুডেন্টকে এক এক রকম বই সাজেস্ট করে। অন্তত এটাই না প্র্যাকটিক্যাল সায়েন্স, অন্তত আমরা আমাদের স্টুডেন্টসদের ইউনিভার্সিটিতে হোক, ক্লাসে হোক, আমরা সব জায়গায় সেইভাবেই সাজেশনসটা দিই। ফলে অনেকে বলছে হয়তো যে বই বুক লিস্ট দিয়ে দিয়েছে এবং কিনে নাও বই। আমার মনে হয় এক্ষুনি বইটা না কেনাই ভালো। আর এই ধরনের ব্যক্তিদের নিয়েই আজকে আমাদের এই ইনফরমেশনসটা, যে এরা কারা, যারা এই বুক লিস্টগুলো দিচ্ছেন, এরা কি সত্যিই শিক্ষক? কারণ শিক্ষক হতে গেলে যে দীর্ঘ অভিজ্ঞতার পরেও একজন শিক্ষক বলেন যে আমার অনেক কিছু শেখার রয়েছে। আজকে আমরা দেখছি বছর 2 হয়েছে, কেউ পাশ করেছে, একটা শিয়ালদায় কোচিং সেন্টার খুলে বসেছে এবং তারা বলছে
যে তারা অনেক বেশি কোয়ালিফাইড এবং তাদের সাথে নলেজ শেয়ার করার মতো অবস্থায় এসে গেছে, বাট ইউজিসির এ অবধি তারা পায়নি, মানে ইউজিসির ডিজাইনগুলো এখনও তারা পায়নি। তো এই জায়গায় দাঁড়িয়ে তারা শিক্ষক বলে নিজেদের চিহ্নিত করে। আমরা দেখেছি শিয়ালদায় এমন অনেক ল কোচিং তৈরি হয়েছে যেখানটায় পড়াশুনোর বদলে, হ্যাঁ হতেই পারে তাদের ব্যক্তিগত বিষয়বস্তু, কিন্তু একটা কোচিং ইনস্টিটিউটে যখন পড়াশুনো করতে যায় মানুষ, শিক্ষকের উচিত কি যে সেখানে পড়াশুনোটা খুব ইম্পর্টেন্ট দেওয়া। বিভিন্ন ডিজাইন, আমরা কোচিং ইনস্টিটিউট হলেও তো একটা বিভিন্ন ডিজাইন তৈরি করাই যায়, তাই না? যে আমার ছাত্রদের আমি কীভাবে বিষয়টাকে ইমপ্রুভ করতে পারবো। যেমন ওয়েস্ট বেঙ্গল ল একাডেমিতে আমরা লকডাউনের একদম শেষের দিকে, আমি বলছি আগের বছর পসিবলি নভেম্বর থেকে আমরা একটা নতুন ডিজাইন অ্যাপ্লাইড করি। সেটা হচ্ছে কোর্ট ভিজিট। প্রথমবার বারুইপুর কোর্ট ভিজিট হয়, ম্যাডাম ছিলেন। তারপর সম্ভবত ফেব্রুয়ারি মাসে হাইকোর্ট ভিজিট হয় এবং তারপরেও আরেকটা বারুইপুর কোর্ট ভিজিট হয়েছে। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে যে এই যে দীর্ঘদিন লকডাউন, পড়াশোনার প্রতি একটা অনীহা ছাত্রছাত্রীদের এসছে, সেইখান থেকে কিছু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনসের মধ্যে ছাত্রদের নিয়ে আসা। কারণ আলটিমেটলি সমস্ত একাডেমিক বিষয়টাই হচ্ছে প্র্যাকটিক্যালি। সেই জায়গায় যদি আমি নলেজকে ইমপ্লিমেন্ট না করতে পারি, হাতে কলমে বিষয়টা না বুঝতে পারি, সত্যিই অসুবিধাজনক। এবং আমি এই ভিডিওটার মধ্যে দিয়ে বেশ কিছু ক্লিপিংস আমি আপলোড করব, যেখানে দেখবেন যে আমাদের যে প্র্যাকটিক্যাল ওয়ার্কশপসগুলো হয় ওয়েস্ট বেঙ্গল ল একাডেমিতে আমাদের ছাত্রদের জন্য, মাসে 2টো করে হয়, আমি এর আগেও আমাদের ভিডিওসগুলোতে বলেছি। সেখানে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির যে ইন্দ্রাণী ম্যাম বিভিন্ন সময় প্রজেক্টর দিয়ে অডিও ভিজুয়ালি ছাত্রদের ডিসকাস করছেন। অনেক সময় ড্রাফটিং যখন হচ্ছে, যেমন এই ভিডিওটার মধ্যেই থাকবে ড্রাফটিংয়ের সময় উনি কি ক্লাস লেকচার করছেন। এবং আমাদের ইনস্টিটিউটে যে 12-13টা ইউনিভার্সিটি পশ্চিমবাংলার, এমনকি ঝাড়খণ্ডেরও আছে, উড়িষ্যার আছে, মধুসূদনের একটা আছে, ফকিরমোহন ইউনিভার্সিটিজ আছে। তারা যে পড়াশুনো করছে, অনেকেই বলেন যে স্যার অনলাইনে কি প্র্যাকটিক্যাল ওয়ার্কশপটা করা যায়? বাধ্য হয়ে করতে হচ্ছে, কারণ উড়িষ্যা থেকে যারা পড়ছে। কিন্তু বেসিক্যালি আমি মনে করি যে প্র্যাকটিক্যাল ওয়ার্কশপটা অফলাইনেই আসতে হয়, এবং একমাত্র আমাদের ইনস্টিটিউটই এই ইস্যুসটাকে অ্যাপ্লাই করে এবং ইন্ট্রোডিউস করেছে। বাদবাকি অনেকে আমরা দেখি জানি, মানে এটা নয় যে তারা করেন না, মানে করতে গিয়ে যেটা করেন সেটা হচ্ছে আমাদের অনুসরণ করতে গিয়ে বা অনুকরণ করতে গিয়ে যেটা করছেন সেটা আসলে একটা হাস্যকর জায়গা। ওই জন্যই আমি শুরুটা করলাম যে বাংলার সমাজে শিক্ষক বা শিক্ষানীতি কি এরকম ছিল? এরকম তো ছিল না। বাংলার সমাজে শিক্ষকের একটা নৈতিকতা ছিল, বোধ ছিল, সে ছাত্রদের কীভাবে সোসাইটিতে সে প্রোগ্রেসিভ জায়গায় যাবে সেটা দেখানো হতো। আজকে 2 বছর হয়েছে, কেউ পাশ করেছে, করতেই পারে, সে শিক্ষকতা করবে বলে মনে করতে পারে, কিন্তু তার মধ্যে যা অহংকার তৈরি হয়, তার যে জেস্চার এক একজনের, তাতে মনে হয় না তারা খুব ভালো ছাত্র ছিলেন। আমি বলছি না তারা কে কোন জায়গায় সাপ্লি পেয়ে ল পাস করেছে, এটা নয়। কিন্তু আমরা যখন দেখছি কোনো একজন ব্যক্তি পিল ফাইল করার নাম করে রাস্তায় আসছেন এবং মিথ্যা কথা বলছেন বা অসত্য কথা বলছেন যে আমি এতগুলো মানে কোর্ট কেস করেছি, তারপর যখন রেকর্ড সেকশানে গিয়ে ছাত্ররা দেখলো যে না, সে সত্যিই কিছু করেনি, জুনিয়র হয়ে কিছু একটা করেছে এবং সেটাও একটা, তাতে কিন্তু শিক্ষকের নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠে যায় ছাত্রদের মধ্যে। কিন্তু আসলে তো বাংলার সমাজে শিক্ষক এরকম নয়। বাংলার সমাজ শিক্ষকদের, বিদ্যাসাগরকে নিয়ে আমরা দেখি শিক্ষকদের এমন একটা জায়গায় বসায় যেখানে সেই ব্যক্তিটি সমাজের ধারক বাহক বলা যেতে পারে। কিন্তু এরা কারা? তো আমরা এই ধরনের ক্রিটিক্স করি কারণ তোমরা যখন কোনো ল কোচিং বা কোনো কলেজকে চুজ করছো, তোমাদের আগে দেখতে হবে কি যে কলেজটার লাইব্রেরি কীরকম আছে, ফ্যাকাল্টি মেম্বার্স কি, ফ্যাকাল্টি বারবার চেঞ্জ হচ্ছে কি না, এগুলো খুব জরুরি। শুধু এয়ার কন্ডিশনস রয়েছে, একটা সাইবার ক্যাফে রয়েছে বা একটা ক্যাফে রয়েছে, দ্যাটস নট আ ভেরি ইম্পর্ট্যান্ট। তোমার লাইব্রেরিতে কী রয়েছে সেটা একটা বড় জিনিস, ফ্যাকাল্টিস মেম্বার্সটা কী সেটা একটা বড় জিনিস, কারণ আলটিমেটলি ওদের সঙ্গে বা এই জিনিসগুলো, এই উইংসগুলোর সঙ্গে তোমার সম্পর্ক। তুমি যখন কোচিং ইনস্টিটিউটে পড়তে যাচ্ছ, তোমাকে জানতে হবে না যে দাদার কাছে তুমি পড়তে যাচ্ছ সে কতদিন আগে পাশ করেছে, সে এক্স্যাক্টলি যেটা বোঝাচ্ছে সেটা তোমার হাতে কলমে বুঝতে পারছো কিনা, তার পড়াশোনার মধ্যে বৈজ্ঞানিক পদ্ধতি আছে কিনা। আমি দেখি মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় এমন ধরনের কথাও আমরা শুনেছি যে অ্যারিস্টোক্রেসি শব্দের মিনিংস বলতে গিয়ে এক দাদা বলছেন, ওদের কি নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জি ইত্যাদি তুলনা চলে এলো বা এই ধরনের কিছু এক্সাম্পল দিয়েছেন। আসলে সাধারণ ছাত্রছাত্রীরা তো এইগুলোকেই ফলো করতে থাকবে। বাস্তবে অ্যারিস্টোক্রেসি মানে এটা নয়। কেউ অভিধান খুলে দেখে নিতে পারেন যে তার এক্সাম্পলের সঙ্গে আপনার অভিধানের মানে মিনিংসগুলো আসছে কিনা। আসলে এরা সত্যিই কি শিক্ষক? ফলে যখন তুমি কোচিং সেন্টারে জয়েন করবে, তোমার জানা উচিত সেই ব্যক্তিটির প্রোফাইলটা কী, সেই প্রোফাইলটা কি সত্যিই শিক্ষকের, সেই কোচিং ইনস্টিটিউটটা কতদিন আগে তৈরি হয়েছে,
আমাদের অনেকে বলেন যে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির আরেকটা উইংস আপনারা কেন করছেন না, এত স্টুডেন্ট আপনাদের এখানটায় রয়েছে, তো আপনার আরেকটা উইংস করলে তো আপনাদের যারা যারা ডিস্ট্রিক্টের স্টুডেন্টস রয়েছে তারা তো অনেকটা হেল্প পায়। আসলে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি সবসময় একটা জিনিস ফলো করে, সেটা কি, আমাদের প্রচুর সিভি আসে। আমরা মনে করি না যে আপনি বিএলএলবি পাস করেছেন মানে আপনি শিক্ষক। শিক্ষক হওয়ার জন্য আদার্স কিছু কোয়ালিটিস আমরা আমাদের গভর্নিং বডিতে ইমপ্লিমেন্ট করি। সেই অনুযায়ী আমরা যদি আরেকটা উইংস ডিস্ট্রিক্টে খুলি তাহলে আমাদের টিচার্স রিক্রুট করতে হবে সেইরকমভাবে। এই জাস্ট 1 বছর আগে কি 2 বছর আগে পাস আউট করলো সেইভাবে তো আমরা সেই টিচার্স রিক্রুট করতে পারি না, তাই না? মানে 2 বছর আগে একজন কেউ পাস করেছে, সেই শিক্ষক হয়ে গেছে, বিএলএলবি পড়াচ্ছে, মতো এত একটা ভাইটাল একটা টপিকস পড়াচ্ছে, এটা ভাবাটাই তো একটা মানে মূর্খামি। অনেকেই 2-3টে উইংস খুলে বলছে আমরা এখানটায় এই আমাদের উইংস আছে, কি পড়ান সেখানটায়, কারা পড়াচ্ছেন? আমি ছাত্রদের বলবো সেখানটায় যাবেন, গিয়ে একবার দেখবেন, তাদের ইউটিউবগুলো চেক করে দেখবেন যে এক্স্যাক্টলি তারা মানে কারা যারা পড়াচ্ছেন, আগের বছর পাস করেছে, 2 বছর আগে পাস করেছে। এগুলো না জেনে যখন আপনি কোথাও ভর্তি হচ্ছেন তখন অসুবিধার সম্মুখীন আপনি হবেন। এই সোশ্যাল মিডিয়াটার সঙ্গে আপনি দেখবেন আমি ম্যাডামের কিছু ক্লিপস জয়েন করে দিচ্ছি। অনেকে জানতে চাইছেন ওয়েস্ট বেঙ্গল ল একাডেমিটা কী, আপনারা এই ভিডিওটার মধ্যে দিয়ে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির হোয়ারঅ্যাবাউটসটা জানতে পারবেন। এবং ডক্টর সমীর কুমার মুখার্জি, যিনি আমার নিজের মাস্টারমশাই, এক্স প্রিন্সিপাল নেতাজি নগরটি কলেজ, তার কিছু প্রোফাইল আমি দিচ্ছি। তার একটা বই বেরোচ্ছে সামনের বছর, এই 73 ইয়ার্স এজ স্যারের, প্রায় 74-এর কাছাকাছি। এই বয়সেও তিনি আমাদের ইন্সপিরেশন, যে তিনি এখনও বই লেখেন। সুতরাং এই ধরনের মানুষগুলোকে নিয়ে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি পরিচালিত হয়। একটু দেখতে থাকুন যে আমাদের ওয়েস্ট বেঙ্গল ল একাডেমিটা কী। ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির রেক্টর, ওড়িয়া গণশিক্ষা ও সংস্কৃতি প্রসার সমিতি গভর্নমেন্ট রেজিস্টার্ড এনজিও তার সেক্রেটারি, এবং ওয়েমেন অ্যান্ড চাইল্ড রাইটস অ্যাক্টিভিটি সেল ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি তো তার চেয়ারপারসন। তো আজকে যথারীতি এই ভিডিওটি যে কারণে থাকছে তার মধ্যে একটা অংশ নিয়ে আমি একটু আজকে ডিসকাস করতে চাই। মূলত তোমাদের রিকোয়েস্টেই এই রবিবার দিনকে আমার কাছে একটা ফোন এসেছিল। তো যথারীতি সেই মেয়েটি নর্থের দিকে থাকে, বারাসাতে সম্ভবত থাকে। তো এরকম প্রায়ই বিভিন্ন সময় বিভিন্ন ফোন আসে এইটা জানার জন্য যে আচ্ছা ম্যাডাম, আমি এখন তো
MA করছি বা MSc করছি বা আমার HS কমপ্লিট হয়েছে, এবার আমি যদি ল প্রফেশন নিয়ে এগোতে চাই বা আমি যদি এখন ল পড়তে চাই, তাহলে এর স্কোপটা কী কী রয়েছে বা ল জিনিসটা কী আসলে, এবং এটা করলে আমি এক্স্যাক্টলি কী কী কাজগুলো করতে পারবো, এই সমস্ত বিষয়ে তোমাদের অনেক অনেক প্রশ্নের মানে প্রশ্ন আমাদের কাছে আসে। তো মূলত সেই বিষয়টা নিয়েই আজকে আমার এই ভিডিওটি থাকছে। দেখো, ল বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে স্পেসিফিক কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস, যে রুলস অ্যান্ড রেগুলেশনস অনুযায়ী আমাদের সমাজকে পরিচালনা করা হয়, আমাদের সমাজকে কন্ট্রোল করা হয়, বা যাতে আমরা কোনো রকমের ভুল কাজ না করি, যাতে মরালিটি আমাদের নষ্ট না হয়, বা এই সমস্ত বিষয়গুলোকে কন্ট্রোল করার জন্য লটা কাজে লাগে। অনেক পার্সপেক্টিভ রয়েছে, তো অবভিয়াসলি তার মধ্যে আমি জাস্ট মানে প্রাইমারি ধারণাটা দিলাম। তো এইবারে হচ্ছে ল এর স্কোপটা কী, মানে ল করলে আলটিমেটলি কী কী সুবিধা রয়েছে, কী কী কাজ করতে পারো। দেখো, অনেকেরই এটা একটা ধারণা থাকে যে আমি ল করছি মানে আমাকে প্র্যাকটিসই করতে হবে, অর্থাৎ আমাকে কোর্টে যেতে হবে, কোর্টে গিয়ে রেগুলার বেসিসে কাজ করতে হবে, কেস লড়তে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, ইত্যাদি ইত্যাদি। শুধুমাত্র এইটুকুনির মধ্যেই ম্যাক্সিমাম স্টুডেন্টদের বা বেশ কিছু মানুষের ভাবনাটা সীমিত থাকে, কিন্তু আসলে বা রিয়েলিটিতে বিষয়টা কিন্তু সেইটা নয়। লয়ের অ্যাজ আ হোল দেখতে গেলে অনেক রকমের স্কোপ রয়েছে। কি কি? অবভিয়াসলি তার মধ্যে একটা বিরাট বড় অংশ, মানে স্টুডেন্টসের একটা বিরাট বড় অংশ ম্যাক্সিমামই প্র্যাকটিসিং ফিল্ডে থাকতে চায়, অর্থাৎ বিভিন্ন কোর্টে বা তাদের জুরিসডিকশনের যে কোর্ট রয়েছে সেইখানে গিয়ে তারা প্র্যাকটিস করে, কেস লড়ে, বা বিভিন্ন জমি রেজিস্ট্রেশন বা ম্যারেজ রেজিস্ট্রেশন এই ধরনের কাজগুলো তারা করে থাকেন। এগুলো তো অবভিয়াসলি একটা স্কোপের মধ্যে পড়ছে লয়। এর পাশাপাশি কিন্তু আরও অনেক রকমের স্কোপ রয়েছে। কি কি? কালকেও আমার সাথে একজনের কথা হলো যে আমি পাস আউট স্টুডেন্ট, তো আমি এক্স্যাক্টলি এখন এটাকে কীভাবে অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ আমার ডিগ্রিটাকে আমি কীভাবে অ্যাপ্লাই করতে পারি, কোন কোন জব করতে পারি। দেখো, এই বিষয়ে ইন ডিটেলসে পুঙ্খানুপুঙ্খভাবে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির ইউটিউব চ্যানেলে একটা ডিটেলসে ভিডিও রয়েছে, মানে যে স্কোপ অফ ল স্টাডি বলে দেখবে হেডিং করা রয়েছে, ওইখানে ডিটেলস আমি বলে দিয়েছিলাম যে আসলে ল পড়লে তোমরা কী কী কাজগুলো করতে পারো। কোম্পানি লয়ার হিসাবে থাকতে পারো, তুমি ব্যাংকের কোনো এক্সাম দিতে পারো, রেলের কোনো এক্সাম দিতে পারো, কারণ প্রচুর লিগাল অ্যাডভাইজার সেইখানে নেয়, জুডিশিয়ারি এক্সাম দিতে পারো, WBCS এর এক্সামে তো অবভিয়াসলি বসতে পারো, কারণ তোমার কাছে সেই BA LLB যেহেতু ডিগ্রিটা তুমি পেয়ে যাচ্ছ। তাহলে সোজা কথা, যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে জয়েন করতে পারো, ঠিক আছে। অর্থাৎ লিগাল ফিল্ডে দেখতে গেলে হিউম্যান রাইটসের বিভিন্ন কাজ করতে পারো। তো অ্যাজ অল এইরকম অনেকগুলো স্কোপ কিন্তু রয়েছে, কিন্তু আলটিমেটলি এই স্কোপগুলো সম্পর্কে জানে কজন, বা সেটাকে অ্যাপ্লাই করার কথা যদি না জেনে থাকো তাহলে অ্যাপ্লাই করার কথা ভাবতেও পারবে না, তাই না? তাই এটা খুব ভুল ধারণা যে ল পাস করার পরে তোমাকে শুধুমাত্র কোর্টে প্র্যাকটিসই করতে হবে নর্মাল বেসিসে, এটা একদমই নয়। জাস্ট যেটা বলবো সেটা হচ্ছে যে তোমাদেরকে সাবজেক্টগুলোকে শিখে পড়তে হবে, শেখার জন্য পড়তে হবে, পরীক্ষায় পাশ করার জন্য নয়। কেন আমি এই কথাটা বলছি? কারণ এই কথা বলার কিন্তু যথেষ্ট কারণ রয়েছে। আমার কাছে গতকালই একটা ফোন আসলো, দুজন বন্ধু কনফারেন্সে থেকে আমার সাথে কথা বললো। কোনো ইউনিভার্সিটির নাম আমি বলছি না, কোথা থেকে তারা পাস আউট করেছে সেটাও বলছি না, বাস যে বিষয়টা আমি বলার জন্য আমি এক্সাম্পলটা দিচ্ছি। এটা শুধু একটা ফোন নয়, কিন্তু এর আগেও এরকম বহু ফোন এসছে যে আমরা ল পাস করে ফেলেছি, মানে আমাদের কাছে লয়ের ডিগ্রি রয়েছে, বাট সাবজেক্টগুলো সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই, কোনো সাবজেক্ট নিয়ে আমরা কোনো আইডিয়া নেই, এবং যথারীতি সেইগুলো সম্পর্কে কোর্টে যখন আমরা প্র্যাকটিসে যাচ্ছি বা আমরা সেটাকে অ্যাপ্লাই করতে যাচ্ছি, আলটিমেটলি পারছি না করতে। তার কারণ আমরা আমাদের থিওরির সাথে প্র্যাকটিক্যালটা কিছু মেলাতেই পারছি না, কারণ থিওরিটা আমরা কিছুই জানি না। সেটা হতে পারে যে না পাস করাটা খুব ইজি বিষয় ছিল সেই ইউনিভার্সিটির পক্ষে, তো যার ফলে খুব ইজিলি পাস আউট হয়ে গেছে, বা এটাও হতে পারে যে না যেহেতু 2 বছর লকডাউন চলেছে, তো যথারীতি এটা আমাদের অস্বীকার করার কোনো জায়গাই নেই যে ম্যাক্সিমাম স্টুডেন্টই ওই 2 বছরে যে সাবজেক্টগুলো পড়েছে সেই সেই সাবজেক্টগুলো আলটিমেটলি সেই সাবজেক্টগুলো সম্পর্কে তাদের ধারণা একেবারেই নেই, খুব কম ধারণা রয়েছে, মানে যেটা রয়েছে সেটা প্র্যাকটিসিং লাইফে অ্যাপ্লাই করার মতো একদমই নয়। তো যথারীতি যার ফলে কী হয়েছে যে অনেকটা ল্যাকিং তৈরি হয়েছে, মানে অনেকটা গ্যাপ রয়েছে, থিওরি সম্পর্কে তাদের আইডিয়া নেই। দেখো, যেমন তুমি যদি সিভিল প্র্যাকটিস করতে যাও, সিভিল কেসগুলো হ্যান্ডেল করতে চাও, তাহলে তোমাকে কোন কোন সাবজেক্টগুলো ভালো করে জানতে হবে। CPC জানতে হবে, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট জানতে হবে, ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট জানতে হবে, মূলত এইগুলো। আর কনস্টিটিউশন এমন একটা সাবজেক্ট যেটা সিভিল এবং ক্রিমিনাল অ্যাজ আ হোল দুটোর ক্ষেত্রেই ইকুয়ালি কাজে লাগবে।
তো যথারীতি যারা সিভিল প্র্যাকটিস করতে চায় তাদের জন্য ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, কন্ট্রাক্ট অ্যাক্ট, সিপিসি, এইগুলো তো অবভিয়াসলি দরকার হচ্ছে। যারা ব্যাংকের সেক্টরে কাজ করতে মানে ব্যাংকিং সেক্টরে কাজ করতে চায় তাদের জন্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট ইম্পর্টেন্ট হচ্ছে। যারা ক্রিমিনাল ল নিয়ে প্র্যাকটিস করতে চায় যথারীতি তাদের জন্য 3টে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, একটা হচ্ছে আইপিসি, সিআরপিসি এবং এভিডেন্স। যারা সিভিল প্র্যাকটিস করছো তাদের জন্য এভিডেন্স অ্যাক্ট খুব ইম্পর্ট্যান্ট, আদারওয়াইজ তোমরা প্র্যাকটিক্যাল লাইফে তোমাদের বিষয়গুলোকে অ্যাপ্লাই করতে পারবে না যদি তোমার কাছে থিওরিটিক্যাল নলেজই না থাকে, ঠিক আছে। তো যথারীতি এরকম এই নলেজগুলো নেই বলে অনেক স্টুডেন্টরা আমাদেরকে ফোন করে, যেটা আমি কালকের এক্সাম্পলটা বলছিলাম। তো শুরুতেই ফোন করে একটা মানে স্টুডেন্ট একজন একটা কথা বললো, সেটা হচ্ছে যে আচ্ছা ম্যাম আপনাদের এখানে এই হাউ টু প্র্যাকটিস বা কোর্টে কীভাবে প্র্যাকটিস করব এই সমস্ত বিষয় নিয়ে কোনো গাইডেন্স কি দেওয়া হয়। তো দেখো এইটা নিয়ে আমি যথারীতি সেই স্টুডেন্টটিকে অ্যান্সার তো দিয়েছি, বাট হয়তো ওর মতো, এটা শুধু ওর দোষ বলবো না, ওর মতো আরও 5জন স্টুডেন্টের বা আরও 10জন স্টুডেন্টের হয়তো এই বিষয়টাই তাদের মনে থাকবে যে আচ্ছা তাহলে এরকম কীভাবে কোর্টে প্র্যাকটিস করতে হয়, এই বিষয়ে কি কোনো ক্লাস প্রোভাইড করা হয়। তো এর উত্তরটা আমি এই ভিডিওর মাধ্যমে দিতে চাই। দেখো তোমার কোর্সটা বা যেটা তুমি বলতে চাইছো যে প্র্যাকটিসিং লাইফে তুমি কোনটাকে কীভাবে অ্যাপ্লাই করবে বা প্র্যাকটিস কীভাবে করবে, দেখো তুমি প্র্যাকটিস কীভাবে করবে সেটা নিশ্চয়ই আমি 4 দেওয়ালের মধ্যে বন্দি থেকে তোমাকে শেখাতে পারবো না। দ্যাট মিনস ক্লাসরুমের মধ্যে তোমাকে আমি প্র্যাকটিক্যাল নলেজটা দিতে পারবো না, কারণ সেটা হয় না, সেটা ইম্পসিবল, সেটা প্র্যাকটিক্যাল নয়, সেটা বিজ্ঞানসম্মত নয়। তো যথারীতি আমরা যেটা করতে পারবো, কি করতে পারবো, এরকম হাউ টু প্র্যাকটিস বা প্র্যাকটিস কীভাবে করব এই জাতীয় কোর্স ইন্ট্রোডিউস করলে আলটিমেটলি কী সুবিধা হবে জানো তো, আমাদের কোচিংয়ের সুবিধা হবে। কেন? কারণ তোমরা একটা ফি স্ট্রাকচার দিয়ে আমাদের এখানে ভর্তি হবে, আমরা সেই ফিসটা নিচ্ছি, আলটিমেটলি তার বিনিময়ে আমরা তোমাদেরকে যেটা দিতে পারছি সেটা কিন্তু প্র্যাকটিক্যাল নলেজের জন্য বা প্র্যাকটিস যেটাকে বলা হচ্ছে, যে প্র্যাকটিস তুমি কীভাবে করবে সেটা জানতে চাইছো, সেটার জন্য কিন্তু একেবারেই সাফিসিয়েন্ট নয়। কারণ আগেই বললাম তুমি ল্যাবেই ঢুকলে না, অর্থাৎ তুমি যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করো, তুমি আলটিমেটলি ল্যাবেই ঢুকলে না, তুমি জানবে কী করে এটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কীভাবে হয়। ঠিক একই রকম আমাদের যে লয়ের সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য একমাত্র উপায় হচ্ছে কোর্টে যাওয়া। বাট আমরা যেটা করি, এরকম অনেক স্টুডেন্ট রয়েছে যাদের এই সমস্ত বিষয়গুলো, যারা ক্রিমিনাল প্র্যাকটিস করছে তাদের জন্য আইপিসি, সিআরপিসি, এভিডেন্স, যারা সিভিল প্র্যাকটিস করছে তাদের জন্য সিপিসি, ট্রান্সফার অফ প্রপার্টি, ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট, এইগুলোকে আবার নতুন করে শেখানো হয়। এবার কীভাবে শেখানো হয়, এই যে আমি বলে দিলাম যে প্র্যাকটিস কীভাবে করবো ওইটা আমরা শেখাতে পারবো না, বাট কী শেখাবো সেটা হচ্ছে যে এই সাবজেক্টগুলো এক্স্যাক্টলি বেয়ার অ্যাক্টের ভার্সনগুলো কী কী রয়েছে, অর্থাৎ বেয়ার অ্যাক্টে কী বলা রয়েছে, প্রত্যেকটা সেকশনে বা প্রত্যেকটা প্রভিশনে, প্রত্যেকটা আইনে একদিকে যেমন স্পেসিফিক কিছু কিছু প্রভিশনস থাকে, তেমন স্পেসিফিক তার লুপহোলসগুলোও থাকে। তাহলে এই কোর্সগুলোর মাধ্যমে, যেটাকে আমরা ক্র্যাশ কোর্স বলে থাকি ওয়েস্ট বেঙ্গল ল একাডেমিতে, মূলত এই সমস্ত পারপাসের জন্য এই ক্র্যাশ কোর্সটাকে ইনভলভ করা হয়েছে বা আমাদের অ্যাডপ্ট করতে হয়েছে। সেটা হচ্ছে এই সমস্ত স্টুডেন্ট যারা ধরো পার্টিকুলার কিছু সাবজেক্ট জানলো না, পড়লো না, শিখলো না, তো যাতে তাদেরকে সেই নলেজগুলো দেওয়া সম্ভব হয় যে আসলে সাবজেক্টটা কী, প্রত্যেকটা সেকশন কী নিয়ে ডিল করছে, সেখানে প্রভিশনস কী কী রয়েছে এবং সেই প্রভিশনসের মধ্যে কী কী লুপ হোলস রয়েছে সেটা জানাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এবং এই কোর্সের মাধ্যমে, অর্থাৎ ক্র্যাশ কোর্সের মাধ্যমে আমরা সেই নলেজটা দেওয়ার চেষ্টা করি যে প্রত্যেকটা সেকশনের ভাঁজগুলো কীভাবে ভাঙতে হবে। অর্থাৎ তোমার অপোনেন্ট লয়ার এই বিষয়টা নিয়ে কিছু বলছেন, তো তার তো প্রভিশনের বাইরে গিয়ে তো তিনি কিছু বলবেন না, তার মানে প্রভিশনের মধ্যেই রয়েছে, অর্থাৎ সেকশনের মধ্যেই রয়েছে, অ্যাক্টের মধ্যেই রয়েছে। তাহলে সেই অ্যাক্টগুলো, সেই সেকশনগুলোর ভাঁজ কীভাবে ভাঙতে হবে, যেমন বলা হয় না পেঁয়াজের খোসা ছাড়ানো, তো তেমন কীভাবে পেঁয়াজের খোসা ছাড়াতে হবে এইটা আমরা ক্র্যাশ কোর্সে শেখাই। এবং এইটাই একমাত্র শেখানো হয়, সেটা যে কোনো জায়গায় হয়ে থাকুক না কেন, কিন্তু প্র্যাকটিস কীভাবে করবে এটা কিন্তু আলটিমেটলি যারা বলে থাকেন যে আমরা এটা শিখিয়ে দিচ্ছি যে তুমি 3 মাসের একটা কোর্স করো, কি 6 মাসের একটা কোর্স করো, কি 5 বছরের একটা কোর্স করো, কীভাবে প্র্যাকটিস করবে সেটা আমরা তোমায় শিখিয়ে দেবো, সেটা সম্পূর্ণ মিথ্যে কথা বলা হয়। কারণ প্র্যাকটিস কীভাবে করতে হবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে তুমি কতটা তোমার থিওরিটিক্যাল নলেজ রয়েছে এবং তুমি তোমার বুদ্ধিটাকে বা তোমার প্রেজেন্স অফ মাইন্ডকে কীভাবে অ্যাপ্লাই করতে পারছো। কোনো কোচিং সেন্টার কী শেখাতে পারে যে এটা থিওরিটা কী রয়েছে বা এই পার্টগুলো কীভাবে, ঠিক একই রকম প্রসেসে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমিতেও এই ক্র্যাশ কোর্সের মাধ্যমে মূলত যেটা শেখানো হয়
সেটা হচ্ছে যারা সিভিল ল নিয়ে প্র্যাকটিস করতে চায় তাদের জন্য স্পেসিফিক কিছু কিছু সাবজেক্টস থাকে, যারা ক্রিমিনাল ল নিয়ে প্র্যাকটিস করতে চায় তাদের জন্য স্পেসিফিক ক্রিমিনাল লয়ের কিছু কিছু সাবজেক্টস থাকে, যেগুলোকে আমরা ধরে ধরে বেয়ার অ্যাক্ট ধরে ধরে কীভাবে সেটাকে বেয়ার অ্যাক্টের ভার্সনকে তোমায় অ্যাপ্লাই করতে হবে, কিভাবে তার ভাঁজ ভাঙতে হবে, কিভাবে তোমার অপোনেন্ট লয়ার কোন পয়েন্টটা ধরে তোমাকে তোমার বাজিমাত করতে পারে, সোজা কথা। তো এইগুলোকে শেখানো হয় আমাদের এখানে এই ক্র্যাশ কোর্সের মাধ্যমে, ঠিক আছে? তো এইটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির ক্র্যাশ কোর্স। তো অ্যাজ হোল যে সমস্ত স্টুডেন্টসরা আমাদের কাছে অ্যাপ্রোচ করেছিলে যে সিভিলের জন্য, সিভিল ল শেখার জন্য বা ক্রিমিনাল ল শেখার জন্য, তাদের জন্য মূলত এই আমার এই বক্তব্যটা রইল যে আসলে আমরা ক্র্যাশ কোর্সের মাধ্যমে তোমাদেরকে কি শেখাই, শুধু তাই নয়, প্র্যাকটিক্যাল বা প্র্যাকটিস কিভাবে করবে এটা কিন্তু আলটিমেটলি কেউ নয়, এটা হাতে ধরে কিন্তু কেউ শেখাতে পারেন না। এবং অবভিয়াসলি সেটা ক্লাসরুমের মধ্যে থেকে একদমই শেখানো পসিবল নয়, কারণ আগেই বললাম তুমি যদি জমিতে না নামো, তুমি যদি মাটিতে না নামো, তুমি তো বুঝতে পারবে না যে মাটিটা শক্ত নাকি মাটিটা নরম। যদি ভেজা মাটি থাকে তখন তোমাকে একরকমভাবে হাঁটতে হবে, আর যদি শক্ত মাটি থাকে তাহলে তোমাকে আরেক রকমভাবে হাঁটতে হবে। তো সেটা তুমি যদি মাটিতেই না নামো বা জমিতেই না নামো তাহলে আলটিমেটলি তুমি বুঝতে পারবে না, তাই না? তাই এটা কিন্তু কেউ হাতে ধরে শেখাতে পারেন না, শেখানো পসিবল নয়। যারা বলে থাকেন তারা সেগুলো সম্পূর্ণ মিথ্যা কথা বলেন। বাট তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি এরকম মিথ্যা প্রতিশ্রুতি দেয় না, কখনো দেয়নি, ভবিষ্যতেও দেবে না। তাই জন্য ক্র্যাশ কোর্সটা ওয়েস্ট বেঙ্গল ল একাডেমিতে আসলে কি সেই বিষয়টা আজকে আমার এই ভিডিওর মাধ্যমে বললাম। আশা করব ভিডিওটা তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে, এবং যে সমস্ত পাস আউট করা স্টুডেন্টস রয়েছো, যারা আমাদের সাথে যোগাযোগ করেছো, যে সমস্ত স্টুডেন্টরা হয়তো লাস্ট ইয়ারে পড়ছো বাট 2 বছরের লকডাউনের জন্য আলটিমেটলি সাবজেক্টগুলো সম্পর্কে তোমাদের আইডিয়াটাই নেই, তো যথারীতি তাদের জন্য মূলত এই ক্র্যাশ কোর্সটা ইন্ট্রোডিউস করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমিতে। এবং এই সংক্রান্ত বিষয়ে তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে বা কোনো কিছু জানার থাকে, বা যদি মনে করো আমাদের হেল্প তোমাদের প্রয়োজন রয়েছে, তাহলে অবভিয়াসলি আমাদের অফিসিয়াল নাম্বারে ফোন করতে পারো। অফিসিয়াল নাম্বারটা বলে দিচ্ছি 6291017946। আমি আরেকবার রিপিট করছি 6291017946। যাই হোক, তাহলে আপনারা দেখতে পেলেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গল ল একাডেমিটা এক্স্যাক্টলি কী, এবং ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির বিভিন্ন ক্লাস, বিভিন্ন প্রোফাইল, হাইকোর্ট ভিজিট, ক্লাসের ভেতরে যে লেকচার বিষয়গুলো হয়, প্র্যাকটিক্যাল ওয়ার্কশপসের বিষয়গুলো, সমীর কুমার মুখার্জি অর্থাৎ প্রফেসর সমীর কুমার মুখার্জি, এক্স প্রিন্সিপাল স্যার, এনাদের যে ক্লাসের বিভিন্ন ক্লিপসগুলো, বিভিন্ন ছবিগুলো দিয়ে আজকে আমি এই ভিডিওটা করলাম শুধুমাত্র তাদের জন্য যারা মাত্র জানতে চেয়েছিলেন যে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমিটা এক্স্যাক্টলি কী কী করানো হয় ইত্যাদি ইত্যাদি। এবং আমি এই কারণেই প্রথমেই শুরু করেছিলাম যে বাংলার শিক্ষক বা বাংলার শিক্ষানীতি কীরকম হওয়া উচিত। তো আপনাদের কাছে এই কম্প্যারিজনটা আমি আশা করি তুলে ধরতে পারলাম। তো সেই জায়গাটা একটু মাথায় রেখে যখনই কোনো কিছু ইনফরমেশানস নেবেন এই জায়গাটাকে একটু খেয়াল রাখতে হবে যে আমি যখন কোনো কলেজে ভর্তি হচ্ছি, কলেজের ইনফ্রাস্ট্রাকচারটা কি, কোচিংয়ে ভর্তি হচ্ছি, কোচিংয়ের প্রফেসরসরা বা টিচার্সরা কারা, আদৌ কোনো টিচার পড়ান কি না, নাকি এই বললাম যে সবে পাস আউট হয়েছে, এখনও নিজের আইপিসি সিআরপিসি সম্পর্কেও জানে না বা কোর্ট প্রসিডিওরও জানে না, এই ধরনের ব্যক্তিরা কিন্তু বেসিক্যালি টিচার হওয়ার মতো যোগ্যতা এসছে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। যাই হোক, আমি আমাদের ইনস্টিটিউটের সমস্ত প্রোফাইলটা এখানটা পাঠিয়ে দিলাম, আশা করি ভালো লাগলো। পরের ভিডিওতে আরও কিছু ইনফরমেটিভ পার্ট ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি সম্পর্কে, মূলত ইউনিভার্সিটি সম্পর্কে আমাদের মূলত সেটাই হয়ে থাকে, শুধু তো আমাদের ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি সম্পর্কে আমি শুধু বলি না। আর এটাই অ্যাকচুয়ালি প্রথম ভিডিও আমি করলাম আমাদের ইনস্টিটিউট সম্পর্কে, কোনো অনেকেই জানতে চাইছে, ম্যাক্সিমামটাই ডকুমেন্টারি হয় যে ইউনিভার্সিটির বিষয়বস্তু। ঠিক আছে, সবাইকে অভিনন্দন জানাই, সবাই ভালো থাকবেন, এবং কোনো প্রয়োজন হলে স্ক্রিনের উপরে যে ফোন নাম্বারটা রয়েছে ফোন করে নেবেন অ্যাডভোকেট ইন্দ্রাণী ম্যাডামকে, উনি রেক্টর ম্যাডাম এবং চেয়ারপারসন ওমেন্স অ্যান্ড চাইল্ড রাইট সেল অ্যাক্টিভিটি সেল ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি, অথবা আমাকে। থ্যাংক ইউ।